মনের মানুষ মেলে না সংসার জীবনে, তাই তো মেয়েরা সঙ্গীহীন। আসলে দিন শেষে আমরা সবাই একা। মানুষের সঙ্গে মানুষের মিলন হয় বাইরের প্রয়োজনে, বন্ধুত্বর প্রয়োজনে, সৃষ্টির প্রয়োজনে আর স্বার্থের প্রয়োজনে। তবু আমরা মেয়েরা কতটা সুন্দর মনোযোগ দিয়ে সংসার করি, তাই না? আজকে সত্যি খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইয়া নিয়াজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। দেখো, সকালে নাস্তা বানাতে চলে এসেছি, কিন্তু এখানে লাইনের গ্যাসের এই অবস্থা, আমি একটা ডিম পুচি করতে পারছিলাম না। বাই দ্য ওয়ে, যে সকল আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখা শুরু করেছে, সবাই প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা আজকে প্রথমবার ভিজিট করছো, তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। বিকজ অফ তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না। আর যেহেতু এটা আমার নিউ চ্যানেল, সো সবার অনেক অনেক বেশি সাপোর্ট চাই এবং সবার অনেক অনেক বেশি ভালোবাসা চাই। তোমরা ভালোবেসে আমার পেজটাকে ভিজিট করে যেও। তো এদিকে হচ্ছে আমি দুইটা ব্রেড নিয়েছি টোস্ট করার জন্য, অলরেডি কিন্তু টোস্ট করে নিয়েছি। এখন হচ্ছে আমি সকালে নাস্তাটা করে নেব, কারণ আজকে আমার উঠতে একটু লেট হয়েছিল। আর এদিকে দেখো, নাস্তা খেয়ে আসছি, বিছানা গুছাবো, ঝাড়ু নিয়েছি, বাট আমার বেবি কিছুতেই আমাকে গুছাতে দিবে না, সে আরও খেলবে। আমাকে তার ব্যাগ এনে দেখাচ্ছিল, আমি দেখো সবাই না এরকম করে দেখায়, লাইভ করে, যারা লাইভে তো এইভাবে দেখায়, সেগুলো আমাকে বলছিল। তো আমি বললাম, বাবা তুমি একটু পাশের রুমে যেয়ে খেলো, আমি রুমটা একটু গুছিয়ে দিই, তারপরে তুমি আসো। দেন বুঝিয়ে টুজিয়ে তাকে পাঠিয়ে দিলাম। এইদিকে ঘরটর পরিষ্কার করে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আমি চুলার বানানটা কিন্তু উল্টিয়ে দিয়েছি, যাতে গ্যাসটা একটু বেশি লাগে পাতিলে। একদমই গ্যাস ছিল না। দেখো, ডাল বসিয়েছি, প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখনো বলো কি আসেনি। তো আজকে যা অবস্থা দেখতেছি, আমার সিলিন্ডার ইউজ করতে হবে। আমি কিন্তু সিলিন্ডারিতে রান্না বসিয়ে দিয়েছি। অনেক কষ্টের পর সিলিন্ডারিটা আমি ঠিক করতে পেরেছিলাম, কারণ ঈদে গ্রামে যাওয়ার আগে আমি খুলে রেখে গিয়েছিলাম, তারপর আর লাইন দিতে হয়নি, লাগেনি আমার ওইভাবে। তো আজকে যখন লাইন দিচ্ছিলাম, বারবার মনে হচ্ছিল গ্যাস লিক হয়ে যাচ্ছে, গ্যাস লিক হয়ে যাচ্ছে, একটা টেনশন কাজ করছিল। দেন অনেকটা সময় লাগিয়ে বুদ্ধি করে সিস্টেম করে দিয়েছি, দিয়ে চুলাটা ধরিয়ে একটু দূরে দাঁড়াইছিলাম যে দেখি কোনো প্রবলেম হয় কিনা। আসলে এই জিনিসটা এতটা ভয় লাগে। দেন আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি, গ্যাসও কিন্তু লিক হয়নি। আর আমি ভালোভাবে চেক করে নিয়েছিলাম রান্নাটা বসিয়ে দেওয়ার আগে। আমি এই সব বিষয়ে অনেক বেশি সচেতন থাকার চেষ্টা করি। দেখো, ভাগ্য খারাপ হলে কি হবে জানি না, আল্লাহ কপালে কি লিখছে, বাট নিজের সতর্কতা থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এইদিকে দেখো, আমি এই রুমটা গুছাতে আসছি, এখন তাকে ওই রুমে পাঠাবো, সে যাবে না, এখানেই সে খেলবে। আর এর মধ্যে কিন্তু আমি চুলে একটু প্যাকও লাগিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করিনি। তো আমার বেবি তো এদিকে খেলছিল, আমি বললাম, বাবা একটু আসো, আমি একটু কাজ করি। তো এখন তাকে কনভিন্স করার জন্য আমার আধা ঘন্টা লেগে যাবে। দেন সে রাজি হয়েছে আমার সাথে একটা ভিডিও বানাবে, তাই তো আমি তো হাসছিলাম যে আমি চুলে প্যাক লাগাইছি, এর মধ্যে তোমার সঙ্গে কি ভিডিও বানাবো। আচ্ছা, আমি গোসল করি, দেন আমরা ভিডিও বানাবো। তো দেখো, সিলিন্ডারিতে কিন্তু আমি ভাত রান্না করেছি, আমার তরকারিও হয়ে গিয়েছে, বাট ডালটা এখন হচ্ছিল না। দেন রাগ করে আবার সিলিন্ডারিতে ডালটা বসিয়ে দিয়েছি। কতক্ষণ আর ওয়েট করব, এখানে পোড়ন দিয়ে নিয়েছিলাম, কারণ এদিকে এখনো গোসল টোসল বাকি আছে, প্রায় 2টা বাজতে চললো। এখন যদি এই অবস্থা থাকে, কিছুই করার নেই। তো এই তো দেখো, আমি চুলে প্যাক লাগিয়েছি। আর আমার দুষ্টু মিষ্টি বাবাটার আবদারে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এই অবস্থা আসলে ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না আমি। চুলে প্যাক ট্যাক লাগাই যে অবস্থা, তাও যাই হোক, মেয়ের আবদারে একটু করে নিলাম। তো আমি কিন্তু তার খেলনাগুলোকে গুছিয়ে দিয়েছি সুন্দর করে, কারণ ওর জন্য একটা ঝুড়ি কিনেছিলাম। তো আমি ভেবেছিলাম বিকালে আমি ঝুড়ির মধ্যে সবগুলো খেলা গুছিয়ে রাখবো, এখান থেকে কোনটা বাদ হয়ে গিয়েছে, কোনটা নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো বাদ দিয়ে দেন আমি বাকিগুলোকে রেখে ওইগুলো বাদ দিয়ে দিব, কারণ সে বিকালে ঘুমাবে, তখন এই কাজটা করতে হবে, এখন করা যাবে না। কারণ কিছুতেই আমাকে এই কাজটা এখন করতে দিবে না, কারণ একটা খেলনাও ফেলতে দিবে না, এই হচ্ছে ব্যাপার। আমি জাস্ট গোসল করে বের হয়েছি, এসে দেখি রুমের 12টা বাজিয়ে দিয়েছে। বললাম এই মেয়েটা নিয়ে, এই যে দেখেন আমার রুমের অবস্থা, এইগুলা কি করে রাখছে আল্লাহ। এইগুলা সব খেলনা নামানোর কারণ হচ্ছে তার পুতুলের শু পায় না। এই যে দেখাচ্ছি, এই যে শু, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এই ছোট্ট শুটা পাচ্ছিল না, এই একটা আছে, হ্যাঁ, আরেকটা লাগবে, খুঁজে পাচ্ছিল না সে। তো এই ছোট্ট শুটার জন্য হচ্ছে তার এত কাণ্ড। আমি কোত্থেকে খুঁজে দিব বলেন, একটু দেখাই, দেখাবো যে দেখানোর জায়গাটাও নাই, এই একটা অবস্থা। এই যে এই ঝুড়িটা হচ্ছে আমি ওই দিন কিনে আনছি, এই বাস্কেটটা আমার বেবির জন্য। এই যে এই বাস্কেটটা ওর জন্য কিনে আনছি, ওর খেলা রাখার জন্য। এটার মধ্যে রাখবো সব, যাতে একসাথে থাকে, এই ছোটো ছোটো এসে না রেখে। এখন এই ট্যাগটা সে খুলবে না, কারণ এটা খুললে পুরান হয়ে যাবে। তো এটার জন্য এটা ঝুলানোই থাকবে।
এখন ওর এই ঝুড়ির মধ্যে ওই খেলাগুলো আমি সব তুলে দিব। তো যাই হোক, আমি খেলাগুলো ঢুকিয়ে দিই ঝুড়ির মধ্যে। কিছুই নাই, সব বলে রাখি, নাহলে সে একটা নষ্ট করে ফেলবে। তো এই তো গুছিয়ে দিয়েছি, মানে মোটামুটি এখানে সবগুলোই আছে। তো এই তো এগুলো হচ্ছে তার খেলনা। তো দেখেন আমার কতক্ষণের কাজ বাড়িয়েছে সে, তার খেলনাগুলো গুছিয়ে দিয়েছি, এখন এক সাইড করে রাখবো, কারণ আমি বাবুকে কিন্তু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এর মধ্যেই। আর এখন আমি এই রুমটাকে গুছিয়ে নেব। এই তো এই সাইডে রেখেছি, আমার খাটের পাশেই রেখেছিলাম ওর খেলাটা। আর এদিকে আমার সেলাই মেশিন আছে। এই যে ঘর দোর গুছিয়ে নিয়েছি আবার নতুন করে, বিছনায় চাদরে পানি ফেলে দিয়ে মানে আমার জানালার পর্দাগুলাও নষ্ট করে ফেলছে, বুঝছো? এই যে দুইটা পর্দা আছে এই পাশে, আর দুইটা খুলে ফেলেছি। দেন গুছিয়ে নিয়েছি। আর সে তার বেবিদের এখানে ঘুম পাড়িয়ে রেখে গেছে। আমি সামনে ক্যামেরায় চলে আসছি, ঠিক আছে? তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই তো প্রথমে দুটা কাপড় দেখেছিলেন আমার বিছানায়, এই যে একটা কাপড়, আর এই যে একটা কাপড়, এই যে দুটা গজ কাপড়। কিছুদিন আগে যখন আমি ডক্টরের কাছে গিয়েছিলাম তখন এই কাপড় দুটো নিয়েছিলাম, কারণ বেসিক্যালি আমি সবসময় টি শার্ট পরি বাসায়। আমি ছোটবেলা থেকে টি শার্ট পরে অভ্যস্ত বাসার মধ্যে, মানে গ্রামেও পরেছিলাম, যখন ঢাকায় এসেছি পড়াশোনার জন্য তখনও পরেছি, এখনো পরছি। আল্লাহর রহমতে আমার নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে কোনো প্রবলেম নাই। আর যেহেতু আমি ঢাকায় একা থাকি, আমার হাজব্যান্ড সব প্রবলেম হয় না। গ্রামে গেলে একটু ম্যানেজ করে নিতে হয়, দেখা যায় আমি ড্রেস পরে একদমই কমফোর্টেবল না। তো গ্রামে গেলে রাতের বেলা পড়া হয় নর্মালি, আর আমাদের বাড়িতে দিনের বেলাও পড়ি, শ্বশুর বাড়িতে রাতের বেলা পড়া হয়। তো যাই হোক, আর এই সুতির ড্রেসগুলা মানে কাপড়গুলা গজ কাপড়গুলা মেয়ের জন্য কিনেছি। নর্মালি টি শার্টের মতো যদি বানিয়ে নেই না ছোট হাতা দিয়ে প্লাজোর সাথে, মানে এত কমফোর্টেবল লাগে পরতে, টি শার্টের চেয়ে বেশি আরাম লাগে। তো এবছর এখন আমার বানানো হয়নি, প্রতি বছরই আমি দুইটা তিনটা করে বানাই। এবছর দুইটা কাপড় নিয়ে আসছি, ওই দিন সময় পাইনি, বেবিকে রেখে গিয়েছিলাম, মানে ওর বাবার সাথেও বাসা ছিল, তো আমি হসপিটাল থেকে আসার সময় নিয়ে আসছি। দেন এখনো বানানোই হয়নি। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অবশ্যই আমি লেস দিয়ে বানাবো, কিভাবে বানাই তোমাদের অবশ্যই টিউটোরিয়াল দেখাবো। তো এই তো এগুলাই বলতেছিলাম। আর আর বেসিক্যালি যেটা হয় কি, আমার নিজের বাড়ি শ্বশুরবাড়ি থেকে কেউ আসলে তো প্রবলেম হয় না, যেহেতু টি শার্ট পরি। বাট আদার্স কোনো গেস্ট আসলে একটু আনইজি ফিল তো হয়েই যায়, তখন দেখা যায় আমাকে ড্রেস পরতে হয়। তো এগুলো একটু লম্বা করে বানিয়ে নিলে ড্রেসের মতো না ভালো লাগে পরতে, বাসার মধ্যে যেহেতু কমফোর্টেবল লাগে। তো এই জন্য বানিয়ে নিব, চাইলে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো। আমি যখন পরবো বা বানাবো শেয়ার করব, তখন দেখো ভালো লাগবে। যারা বাসা টি শার্ট পরে কমফোর্টেবল বা লম্বা ড্রেস পরতে পারো না, তাহলে চাইলে ট্রাই করতে পারো। ঠিক তো, অনেক কথা বলে ফেলেছি। এখন হচ্ছে আমি একটু চা খাবো, কারণ আমি ভীষণ চা পাগল একজন মানুষ, চা ছাড়া আমার চলেই না। তো এখন একটু চা খাবো, দেন হচ্ছে এই তো ফাইনালি আমি চা খেয়ে নিয়েছি, চা খেয়ে চলে এসেছি আমার কাপড়গুলো নিয়ে, মানে এখন হচ্ছে ছেলার কাপড়টা কেটে নেব। এখানে 4 বাছ করে আমি ছেলার কাপড়টা বিছিয়ে নিয়েছিলাম, আমার মেজারমেন্ট অনুযায়ী আমি দাগ কেটে নিয়েছি। তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখো এখানে কিন্তু আমার কাপড়টা 4 বাছ আছে, আর যে সামনে যে জয়েন্টটা আছে ওটা কিন্তু আমি কেচি দিয়ে কেটে দেবো পরে। তো আমার প্রিয় আপুরা, তোমরা যদি আমি এত সহজ নিয়মে কিভাবে মানে কাজ করি, সেলাই কাজ, এগুলো যদি জানতে চাও বা টিউটোরিয়াল দেখতে চাও ফুললি, তবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি হচ্ছে মানে ফুল টিউটোরিয়ালটা দেখাচ্ছি না। তোমাদের যদি কারো মানে কোশ্চেন থাকে বা জানতে ইচ্ছা করে, তখন আমি দেখিয়ে দেবো আমার বডির মেজারমেন্ট অনুযায়ী, বা আমি সালোয়ারটা কীভাবে কেটেছি, কতটুকু কেটেছি। ঘরে বসে এর থেকে সহজ উপায়ে মানে টাকা ইনকাম করার আর কোনো উপায় আমার মনে হয় না জানা আছে। কারণ দিন শেষে বাচ্চাদের সময় দিয়ে ঘরের সামলিয়ে এটাই হচ্ছে বেস্ট কাজ। আর বিশেষ করে আমরা ঢাকা শহরে যারা থাকি, যেই পরিমাণ মজুরি রাখে বাইরে কাপড়ে, বিশ্বাস করো নিজের কাপড় আর নিজেও যদি বানিয়ে পড়তে পারো, তবুও কিন্তু অনেক টাকা মজুরি বেঁচে যায়। ইভেন তোমরা চাইলে আশেপাশের ফ্ল্যাটে যারা থাকে, মানে আশেপাশে কাছের মানুষ থাকে, তাদের কাজও কিন্তু করতে পারো। মাসে দেখা যায় একদম ইজিলি কোনো প্যারা ছাড়া কিন্তু মাসে তুমি 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করতে পারো এই সেলাই কাজ করে, একদম অল্প করলেও। মানে জাস্ট তোমার অবসর সময়ে যদি তুমি কাজগুলো করো, তবুও দেখবা মাসে একদম ইজিভাবে 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করা যায়। সেটা দিয়ে কিন্তু হাত খরচও হয়ে যায়, নিজের প্রয়োজনীয় জিনিসও কেনা হয়ে যায়। আমি কিন্তু সালোয়ারটা কেটে নিয়েছি, যেহেতু প্লাজো বানাবো, সো প্লাজো কাটা এতটা ইজি, সেলাই করাও কিন্তু ভীষণ সহজ।
দেন আমার আরেকটা সালোয়ারের কাপড়, ওটাও কিন্তু আমি 4 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি, জাস্ট এটার উপরে দিয়ে দিয়েছি। এখন আমি কেটে নিব। আর দেখা যায় কাটার সময় একটু 19-20 হয়ে যায়, মানে ওটা আমি সেলাই করার সময় অ্যাডজাস্ট করে নিই। যেহেতু আমার কাপড়গুলো আমি নিজেই বানাই, আমার প্রবলেম হয় না। আমি কিন্তু আমার হাজব্যান্ডের থেকে মজুরিও নিয়ে থাকি জানো, কারণ এই ড্রেসগুলো বাইরে বানালে কিন্তু অনেক টাকা মজুরি নিয়ে যেত। তো ওই টাকাটা আমি নিয়ে আমি আমার ঘরের জিনিসপত্র কিন্তু কিনে ফেলি। আমার ঘরের টাকা কিন্তু ঘরেই থাকে। মানে কি আর বলবো। তো আমি দেখা যায় অনেকেই আমাকে অর্ডার দেয় বানানোর জন্য, বাট আমি ওইরকমভাবে কারোটা বানাই না, কারণ আমি আমার নিজেরগুলোই বানানোর চেষ্টা করি। দেখা যায় সারাদিন শেষে যতটুকু সময় পাই বেবিকে দেওয়ার চেষ্টা করি, নিজের জন্য কিছু সময় রাখি। তো আমার হাজব্যান্ড আবার সবসময় বলে যে অন্য কারোটা বানানোর দরকার নেই, তুমি তোমারটাই করো। মাঝে মধ্যে এমন কিছু পার্সন থাকে মানে যাদের কিন্তু নাও বলা যায় না। আর আলহামদুলিল্লাহ আমার ড্রেসের মানে সেলাই কাটিং খুবই ভালো হয়, মানে কেউ দেখলে বুঝবে না যে এটা আমি বানিয়েছি, প্রফেশনাল হাতের মতোই মনে হয়। এটা শুধু আমার নিজের কথা নয়, আমার আশেপাশে সবাই এরকমই বলে আমার ড্রেসের ফিটিং আসলে খুব সুন্দর হয়। তোমরা বেসিক্যালি যেসব ড্রেস দেখো আমি পরে বাইরে যাই, তো সবগুলোই কিন্তু আমার নিজের হাতে তৈরি করাই। তো অনেকে ভাবে যে ঘরে বানালেই হয়তো বা একটু এদিক সেদিক হবে, বাট আমার কিন্তু আলহামদুলিল্লাহ কখনোই হয় না। আর আমি কিভাবে সেলাই কাজ শিখেছি, কোত্থেকে শিখেছি সেটা শুনলে তো তোমরা একদম অবাক হয়ে যাবে। যদি কারো আগ্রহ থাকে আমাকে প্রশ্ন করতে পারো, কমেন্ট করতে পারো, তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই তো দেখো এদিকে কিন্তু আমার কামিজটাও কাটা হয়ে গিয়েছে। তো এখন কিন্তু যেহেতু আমি মানে গেঞ্জি টাইপ বানাচ্ছি, মানে হচ্ছে গোল ফ্রকের মতো, তো এই সাইডটা কিন্তু কোনাটা মানে লম্বা হয়ে আছে। তো এখন আমি 1/2 ইঞ্চি হচ্ছে কেটে নেব ওই পাশ থেকে, যাতে আমার একদম রাউন্ড থাকে আর কি মেজারমেন্টটা। আমার যে সকল প্রিয় আপুরা ভাবছো ঘরে বসে কিছু করবে, তারা কিন্তু সেলাই কাজটা অনায়াসে বেছে নিতে পারো। এটা কিন্তু খুবই সহজে করা যায়, আর সবচেয়ে বড় কথা তুমি তোমার অবসর টাইমেই করতে পারো। আর সেলাই কাজ কিন্তু খুবই ইজি, আমার তো ভীষণ ভালো লাগে। তবে এখন দেখা যায় আগের মতো সময় পাই না, এই জন্য ওইভাবে বানানো হয় না বা সময় দেওয়া হয় না। তো এই তো আমি গলাটাও কেটে নিচ্ছি। এখানে পিছনে গলাটা একটু ছোট কাটবো, সামনেরটা একটু লম্বা কাটবো, সামনের গলাটা আমি পরে কাটবো। তো সেম মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি দ্বিতীয় কাপড়টা ওটাও বিছিয়ে নিয়ে এটার উপরে জাস্ট বিছিয়ে নিয়ে কেটে ফেলেই হয়ে যাবে, খুব একটা সময় লাগবে না আমার। সত্যি বলতে আমার কাপড় কাটতে যতটা সময় লাগে তার থেকে কম সময় লাগে সেলাই করতে, আমি খুব ফাস্ট সেলাই করতে পারি। তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, বানিয়ে এটা পরেও দেখাবো কেমন হয়েছিল। বেসিক্যালি আমার ঘরে কিছু লেস আছে, আমি লেস দিয়ে বানাবো, তো বানানোর সময় দেখাই দিব। দেখো আমি সেকেন্ড পার্টটাও কেটে নিয়েছি, এখন জাস্ট এখান থেকে একটা পার্ট আলাদা করে সামনে গলাটা একটু বড় কাটবো, কারণ আমি যেই গলাটা কেটেছি এটা কিন্তু আমার মাথা দিয়ে ঢুকবে না। পিছনের জন্য আমি জাস্ট 3 ইঞ্চি নিয়েছিলাম ডিপ, তাই আমি সামনে গলাটা 6 ইঞ্চি ডিপে কেটে নেব। দুইটা পার্ট আলাদা করে সেম প্রসেসে কেটে নেব, হাতার কাপড় গলার পট্টি কাপড় সব কিছু কেটে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার যে সকল আপুরা ভাবছো কিছু করতে চাও কেউ একদম বিনা পুঁজিতে, তোমরা চাইলে কিন্তু একটা পুরানো সেলাই মেশিনও কিনে নিতে পারো। সেলাই মেশিনের দোকানে খুব ভালো সেলাই মেশিন পাওয়া যায়, পুরানো রানিং মেশিনগুলো খুব অল্প দামে কিন্তু কেনা যায়। আমি আমার সেলাই মেশিনটা কিন্তু পুরানোই কিনেছিলাম একটা আপুর থেকে, উনি হয়তো বা খুব বেশি দিন ইউজ করেনি, বাট ভালোই পড়েছিল। তো আমি কিনে একটু সার্ভিসিং করে নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার সেলাই মেশিনে কিন্তু কোনো প্রবলেম দেয় না, খুব ভালো সেলাই ওঠে সব কিছু মিলিয়ে। আর যেহেতু আমি একা হাতে ইউজ করি, খুব একটা চালানো হয় না, ভালোই যায় সব কিছু মিলে। তো এই তো আমি কিন্তু শুরু করে দিয়েছি, পিছনে গলার কাপড়টাও কেটে নিচ্ছি। তো যেটাই বলছিলাম, তোমরা চাইলে একদম বিনা পুঁজিতে ঘরে বসে কিন্তু এরকম সহজ একটা কাজ করতে পারো। যাদের আনইজি ফিল হয় বা যারা ভয় পাও যে কাপড় নষ্ট হয়ে যাবে কিনা, তারা কিন্তু চাইলে পেপার কেটেও আগে ট্রাই করতে পারো, পুরানো ঘরের ড্রেস বা ওড়না কেটেও ট্রাই করতে পারো। বিশেষ করে যদি পত্রিকা কেটে তোমরা ট্রাই করো, দেখবা হাত অনেকটা ইজি হয়ে যায়। আর এটা ভয়ের কিছু নেই, সেলাই কাজটা কিন্তু খুবই ইজি, খুব দ্রুত খুব সহজে কিন্তু করা যায়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার হচ্ছে 2টা প্লাজো 2টা ড্রেস সবই কাটা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা লম্বা করব না, যাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার যে সকল আপুরা এবং ভাইয়েরা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই অনেক বেশি ভালো থেকে সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে শেষ করছি আজকের ব্লগটি। টাটা। ফাইনালি আমার কাপড় কাটা হয়ে গিয়েছে, দেখতে পেয়েছো আমি কিন্তু গলার কাপড় হাতার কাপড় কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায়, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। আর এদিকে হচ্ছে আমি গুড় বসিয়ে দিয়েছি, মানে এটা তো বাজার থেকে কিনে আনা গুড়, কিন্তু এই মানে কি বলবো, এই গুড় বা মিঠাই যেটাই বলো না কেন, আমরা অবশ্যই মিঠাই বলে থাকি। এত ময়লা ছিল এটার মধ্যে, দেখো মানে আমি এটাকে জাল করতেছি আর উপর দিকে একটু একটু করে ময়লাটা বের হচ্ছে। আমার হাজব্যান্ড এটা যখন কিনে আনে এত ফ্রেশ ছিল, তবুও আমার কেন যেন মনে হচ্ছিল গুড়ের মধ্যে ময়লা থাকবে, কারণ আমি বাড়িতে মাকে দেখেছিলাম পিঠা বানানোর আগে এইভাবে গলিয়ে নেয়। এখন আর আগের মতো এরকম ফ্রেশ পাওয়া যায় না, এরকম গলিয়ে নিলে যে ময়লাটা থাকে ওটাকে ছেঁকে তারপরে মা পিঠা বানায়। তো আমিও মার হচ্ছে ট্রেন্ডটা ফলো করলাম,
দেন সত্যি দেখো কত সাদা সাদা ময়লা ভেসে উঠতেছে মানে ফেনার সাথে। আমার দেখে তো রীতিমতো খাওয়ার প্রতি অভক্তি চলে আসছিল, বাট তবুও কিছু করার নেই, এরকমই হবে, খেতে হবে। তো আমি সামান্য পানি দিয়ে গলিয়ে নিয়েছি, তো উপর দিকে উঠতেছে। আর হচ্ছে আমি ছেঁকে নিচ্ছিলাম, আমার কিন্তু অনেকটা গুঁড়ো নষ্ট হয়ে গিয়েছে এই সাকাসাকি করতে যেয়ে। ফাইনালি দেখো আমি কতটা পরিষ্কার করেছি, অনেকটা মিঠাই কিন্তু নষ্ট হয়েছে। মাঝখানে আমি চামচ দিয়ে অনেকগুলো ফেলেছিলাম, ওটার সাথে এখনো কিন্তু প্রপার গলেনি, কিছু মিঠাই বাকি আছে, তাই আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। দেন হচ্ছে আবার এই যে দেখো একটু একটু সাদা সাদা উঠতেছে ফেনার সাথে দেখা যাচ্ছে। তো আমি সব কিছু একদম ক্লিন করে নেব। ক্লিন করে নিয়েছি দেখো, এখন আর কিন্তু কোনো ময়লা টলা নেই। এগুলো হচ্ছে মিঠাইয়ের ফেনা যে ওইটা উঠছে। তো মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, মানে হাতে এরকম ঠান্ডা করে নিয়ে আমি গোলা বানিয়ে নিয়েছি। কারণ হচ্ছে আজকে আমি তেলের পিঠা বানাবো আমার হাজব্যান্ডের জন্য, ও কিন্তু ভালোই পছন্দ করে এই পিঠাটা খেতে। তো আমার এই চালের আটাটা ফ্রিজে ছিল, মানে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখি। একটু সামান্য ময়দা ইউজ করেছি এটার সাথে, জাস্ট একটু সফট হওয়ার জন্য। আর বেটারের ঘনত্বটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, এরকমই হয় নর্মালি। তো এই তো আমি কিন্তু তেল গরম করে নিয়েছি, এখন প্রথম পিঠাটা দিয়ে দিব। দেখা যাক, বিসমিল্লাহ বলে শুরু করলাম, কেমন হয় জানি না। কিন্তু আমার হাতের পিঠা কিন্তু ভালোই হয়, মানে প্রত্যেকটা পিঠাই একদম ফুলে যায়। আমি কিন্তু পুরাটা ইউজ করিনি প্রথম, যেহেতু আর তেলটা গরম হতে একটু সময় নিচ্ছিল, মানে আর একটু গরম করলে ভালো হতো। তো এই তো মানে হ্যাঁ, মোটামুটি এক পাশ হয়ে গিয়েছে। আমি একটু প্রথম পিঠার তো একটু সাবধানেই উল্টাচ্ছিলাম, আর সাইডটা লেগে যাচ্ছিল, নিচে মনে হচ্ছিল লেগে গিয়েছে, এরকম লাগছিল, উঠতেছিল না সহজে। এই লোহার কড়াইটাতে আমি নর্মালি পিঠা ভাজার কাজে ইউজ করি, তো অনেক দিন পরে ইউজ করলাম, এই জন্য হয়তো বা এরকম হচ্ছিল। তো এই তো দেখো আমি একটু চেষ্টা করে কিন্তু ঠিক উঠিয়ে নিয়েছি, লেগে যায়নি, মানে প্রথম পিঠা তো তাই হয়তো বা এরকম ছিল, একটু কড়াইয়ের গায়ে বসে গিয়েছিল। তো এই তো আমি একটা পিঠা বেজে নিচ্ছি। দেখো প্রথম হিসেবে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছিলাম কেমন হয়। এটা ভাবার কারণ হচ্ছে আমি ফ্রিজ থেকে বের হয়ে কিন্তু ঠান্ডা চালের আটাটা দিয়েই মানে করে নিয়েছি, কারণ 10 থেকে 15 মিনিট বাইরে ছিল, একদমই ঠান্ডা ছিল, ওইরকম নর্মাল হয়নি। তাই আমি একটু কুসুম গরম মিঠাইটা ইউজ করেছি যাতে ব্যালেন্স হয়ে যায়। তো দেখো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কিছু কিছু কাজ না একটু টেকনিক করেই করতে হয়, তাহলে দেখা যায় কি মানে পারফেক্ট হয় বা সফল হতে বেশি সময় লাগে না। তো আমার যেহেতু চালের গুঁড়িটা একটু ভেজা ছিল, মানে হচ্ছে তোমার ঠান্ডা ছিল, তাই আমি গুড়টা একটু উষ্ণ নিয়েছিলাম, দুইটাতে ব্যালেন্স হয়ে কিন্তু ভালোই একটা গোলা হয়েছে। আর পিঠাগুলো দেখো মাশাআল্লাহ এটা কত ফুলেছে। তো বেসিক্যালি রাতের বেলায় করছি, আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি বাসায় আছে, মানে সে চলে এসেছে। আর আমি পিঠা বানাচ্ছিলাম, তো আমাকে রাগ করছিল এই গরমের মধ্যে না বানালে কি হতো না, আমি পরে খেতাম, সমস্যা কি। আমি কয়েকদিন ধরে ভাবছিলাম ওর জন্য পিঠা বানাবো বানাবো, মানে সময় একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে গরম লাগে, মানে সব কিছু মিলে না হচ্ছিল না। তো আজকে ভাবলাম আজকেই করে দেই, না হয় আজ আমি বেড়েই যাবে। তো আমার সেকেন্ড পিঠাটাও কিন্তু হয়ে গিয়েছে। আমি নর্মালি কাঁটা চামচ দিয়ে কমফোর্টেবলভাবে পিঠাটা মানে তুলতে পারি, তো এটার জন্য আমি কাঁটা চামচের ব্যবহার করতেছিলাম। আর এখানে হচ্ছে আমি একটা টিস্যু পেপারের উপরে সবগুলো পিঠা নিয়ে নিয়েছি, তোমাদেরকে অবশ্যই পরে দেখিয়ে দিব। তো আরও একটা পিঠা দিয়ে দিয়েছি। এই তো দেখো এই পিঠাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলেছিল, সবগুলা পিঠাই ফুলেছিল। বললাম না তেলের পিঠা বানাতে আমার ভীষণ ভালো লাগে, একদম ফুলে টইটম্বুর হয়ে যায়। আমি এখানে একটু ভিডিও স্কিপ করিনি যাতে তোমরা বুঝতে পারো, একদম দেখো না কেটেই রেখেছিলাম, ফুলেছিল একদম খুব ভালোভাবে। তো সবগুলো দেখাতে গেলে তো 1 ঘন্টা চলে যাবে, আমি এখানে একটু স্কিপ করে দেব, মানে আরও একটা পিঠা বেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছিল আমার পিঠাগুলো সব। তেলের পিঠা আমারও কিন্তু খেতে ভালো লাগে, যদিও আমার তেলের জিনিস খাওয়া একদমই নিষেধ, বা তবুও খেয়ে ফেলি। অনেক কিছুই দেখা যায় এখন আর আগের মতো মানা হয় না। এদিকে আমি পিঠা বাচ্ছিলাম, আর আমার হাজবেন্ড কিন্তু চলে এসেছেন এর জন্য। ওর এই জিনিসগুলো আমার এত ভালো লাগে, ও বাচ্চাদের মতো আমি বানাবো, ও একটা একটা করে নিবে আর খাবে, আমার ভীষণ ভালো লাগে। দেখো ফাইনাল লুক আমার পিঠার কতটা দারুণ হয়েছে পিঠাগুলা। দেন আজকে ব্লগটা এখানে শেষ করে দিব। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর প্লিজ যারা নতুন আছো, নতুন ভিজিট করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থেকো।